রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। জানান, ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে নূরকে। রাত ২টায় সংবাদ সম্মেলনে শনিবারের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থার দাবি জানান রাশেদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষেধের দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিল করে গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত হন নুরুল হক নূর সহ দলের নেতাকর্মীরা। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নূরকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে এসে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে এসে ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানান। দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন, আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। আমরা একসাথে ছিলাম। আমরা আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আমরা আগামী দিনে একসাথে থাকবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার দোসরদেরও মুখোশ উন্মোচিত হবে। 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। নুরুল হক নূরের শারীরিক পরিস্থিতি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ ঘটনায় ব্যবস্থা নিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম সহ শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় সেনাপ্রধানকে নিতে হবে। সময় 24 ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে হঠাৎ পরিবেশ উত্তপ্ত হয়। গণমাধ্যমের মুখোমুখি না হয়ে নূরকে দেখে চলে যান তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশ ও সেনা সদস্যদের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাত ৯টার দিকে কাকরাইলে দলটির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে বিকেলে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। এ সময় শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করে বলে দাবি দলটির। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায় বলে দাবি গণ অধিকার পরিষদের। আমরা যখন মিছিলটা নিয়ে একদম মোড়ে গিয়েছি, আমাদের পাশ যে কাতারটা মোড়ে যাওয়ার পর আমাদের পিছনের লাইনটা চলে এই পর্যায়ে, তখন জাতীয় পার্টির কার্যালয় থেকে কিছু লোক জয় বাংলা বলে এবং কিছু লোক ধর ধর বলে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। নতুন বাংলাদেশে তারা রাজনীতি করার অধিকার রাখে না, তাদেরকে আমরা কোনোভাবেই রাজনীতি করতে দিব না। তাদের এই অধিকার হরণ হয়েছে। হামলার পর জাতীয় পার্টির কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। হামলায় জড়িতদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করে তারা। আওয়ামী সরকারকে তারা বৈধতা দিয়েছে। 5 আগস্টের পর আওয়ামী যখন নিষিদ্ধ হয়েছে, তারপর থেকে জাতীয় পার্টি আর এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শতাধিক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়। রাত ৯টার দিকে আবারও বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নূর। মিছিলে হামলার ঘটনা মিথ্যা দাবি করে জাপা নেতাকর্মীদের দাবি, নির্বাচনকে সামনে রেখে আলোচনায় আসার জন্য গণ অধিকার পরিষদের এমন আচরণ। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কারণ আমরা আমাদের বাড়িতে বসে আছি, আমাদের পার্টি অফিসে বসে আছি, তারাই অতর্কিতভাবে আমাদের উপরে হামলা
চালিয়েছে। রাজনৈতিকভাবে তাদের অস্তিত্ব নাই, সারা বাংলাদেশে তাদের অবস্থান সেইটা না, জাতীয় পার্টির সাথে করে তারা হলো সমালোচনায় আলোচনায় থাকতে চায়। পরিস্থিতি স্বাভাবিক হলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে কার্যালয় ছাড়তে সহায়তা করে আইন শৃঙ্খলা বাহিনী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:15টার দিকে নগরীর 0 পয়েন্ট এলাকায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু জানান, একদল লোক হঠাৎ করেই জাতীয় পার্টির কার্যালয়ে এসে ভাঙচুর শুরু করে, পরে ব্যানারসহ বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা তা স্পষ্ট করে জানাতে পারেননি তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি উল্লেখ করে বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, হামলার ঘটনায় তদন্ত চলছে। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাতে পটুয়াখালী শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানান। এছাড়া হামলার প্রতিবাদে কুষ্টিয়া পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে 1.5 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই হামলা শুধু নূরের উপর নয়, এই হামলা 56,000 বর্গমাইল বাংলাদেশের ছাত্র জনতার উপরে হামলা করেছে। কিছু সংখ্যক প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ তাদের পিছনে তারা আগাই নিচ্ছে যে কিভাবে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে পুনর্বহাল করা যায়, তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ডাকসু নির্বাচনে প্রায় সব প্রার্থী। পাশাপাশি অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগ ছাত্রদলের। শুক্রবার ডাকসু নির্বাচনে প্রচারণা চালানোর সময় এমন অভিযোগ প্রার্থীদের। 8টি বুথের মাধ্যমে 40,000 ভোট গ্রহণ চ্যালেঞ্জিং মনে করছেন তারা। ঢিলেঢালাভাবে ছুটির দিনের সকাল শুরু হলেও জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন প্রার্থীরা। নিজের হল ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও প্রচারে যান তারা। বিজয় 71 হল থেকে প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। অভিযোগ তোলেন একটি গ্রুপ তাদের প্রার্থীদের আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে। আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম, আমাদের 2 জন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। 2টার পর প্রচারণা শুরু করে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা মানে তাদের প্রফেশনালিজমের অভাব আছে, এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের 14 জন শিক্ষক, আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্লিপ্ত বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পাশাপাশি মাত্র 8টি বুথে 40,000 ভোট গ্রহণ নিয়েও আপত্তি তাদের। 41 ভোট দিতে হবে, সে জায়গায় আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এই যে 6 থেকে 7 মিনিট সময় দেওয়ার মতো সেই ক্যাপাসিটি কিংবা যে বুথগুলো সেই 39,000 শিক্ষার্থীকে কেন্দ্র করে তাদের সার্বিক পরিস্থিতি কেন্দ্র করে মনে হয় না সাজানো হয়েছে। আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো কিভাবে কাছাকাছি করা যায়। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত 11টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার, 9 সেপ্টেম্বর নির্বাচন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক সহ 17 ধরনের নির্দেশনা দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় থেকে আচরণবিধি প্রকাশ করা হয়। পরে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। প্রার্থীদের নির্দেশনা মানা বাধ্যতামূলক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুনির উদ্দিন। বলেন, প্রার্থী, ভোটার ও কর্মরত সাংবাদিকদের জন্য 17টি নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের এই বিধিমালায় প্রার্থীদের মনোনয়ন নেওয়া, প্রচার,
যানবাহন, শোভাযাত্রা, সভা ও ভোট কেন্দ্রে প্রার্থী ভোটারদের আচরণ সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিধিমালা করা হয়েছে বলে জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। এতে ভিপি পদে 10 ও জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। শুক্রবার বিকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এসব তথ্য জানান কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম। এদিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাওয়া হয়। এর জন্য স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়। 179 জন প্রার্থী জাকসু নির্বাচনের জন্য আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা চূড়ান্তকরণ করেছি। প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও 3 দফা দাবিতে মশাল মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এই মিছিল বের করেন তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে আধা ঘন্টা চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মশাল মিছিল করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাতে খলিশাডুলিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি চাঁদপুর কুমিল্লা মহাসড়ক ঘুরে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় 3 দফা দাবি পূরণের আহ্বান জানান তারা। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে আসামিদের হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন। সভায় যোগ দিলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। পরে ডিবিতে নেয়ার পর মোট 16 জনকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। আসামি করা হয় 16 জন সহ অজ্ঞাতদের। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১ প্রতিষ্ঠা হয়েছিল 5 আগস্ট। স্বৈরাচার পতনের দিনকে স্মরণ করেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আসামিরা জড়ো হয়েছিল। তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এরা প্রত্যেকেই জ্ঞান পাপী, বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার আমলে সুবিধাভোগী। আসামি পক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ অরাজনৈতিক সংগঠন আর এই ধরনের মামলা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের 39 ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। লতিফ সিদ্দিকী কারো ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই। তিনি বলেছেন, এখানে আমি ন্যায় বিচার পাবো না, এখানে আমি কোনো সাইনও করব না। আসামিরা দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুমে জড়িতদের বিচার না হলে নতুন দেশের ভিত্তি তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় গুমের বিচারে আশাহত না হওয়ার আহ্বান জানান আইসিটির প্রসিকিউটর। পতিত সরকারের সময় গুমের শিকারদের স্বজনরা এভাবেই কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গুমে জড়িতদের বিচারের দাবি জানান তারা। আর এই গুমের সাথে যারা জড়িত, অন্তত তাদের এমন শাস্তির দিক
আইসিটির প্রসিকিউটর বলেন, গুমের বিষয়ে আইনে কিছু সীমাবদ্ধতা থাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী করতে হবে দোষীদের বিচার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে গুমের বিচারের জন্য কিছু সীমাবদ্ধতা আছে। আমরা রোম ইনস্টিটিউটকে আমরা অনুসরণ করি, আমরা ইন্টারন্যাশনাল লকে আমরা অনুসরণ করি। সমস্যা নিরসনে কাঠামো পরিবর্তন সহ রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও জানান বক্তারা। দ্বিতীয় অন্তর্বর্তীকালীন রিপোর্টে আমরা 250টার উপরে কেস যেগুলোর ক্ষেত্রে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি সেগুলো জমা দিয়েছি। আমি আশাবাদী যে গুমের বিচার অবশ্যই হবে, তবে আমাদের বাহিনীগুলো এখনো এই ব্যাপারে পজিটিভ না। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, রাষ্ট্রযন্ত্রের ওপর জনগণের বিশ্বাস নষ্ট হচ্ছে। গুমে জড়িতদের বিচারে সরকার বদ্ধপরিকর। আমরা বিচারের জন্য চেষ্টা করছি, আমরা সকলেই যেন এক থাকি। আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়ে যায়, আমাদের মধ্যে যদি হতাশা ঢুকে যায়, তাহলে কিন্তু শক্তিশালী হয়ে উঠবে সেই গোষ্ঠী, যে গোষ্ঠী আসলে এই অপকর্মগুলোর জন্য দায়ী। আলোচনা সভা শেষে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরে বিএনপি নেতা হত্যার পরদিনে মিলল মূল আসামির মরদেহ। পরপর দুটি হত্যাকাণ্ডে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। পুলিশের ধারণা দুজনের মৃত্যু একই দিনে হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাবে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। ছুরিকাঘাতে আহত শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন বিএনপি নেতা খবির সর্দার গেল বুধবার হাসপাতালে মারা যান। পরদিন আলমাস সর্দার সহ ২০ জনের নামে হত্যা মামলা করে পরিবার। তবে এই আলমাসও বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা জানায়, আলমাস ও খবিরের পরিবারের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এছাড়া গেল 18 আগস্ট মসজিদ কমিটি নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবারও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খবিরকে আলমাস ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এই মসজিদ নিয়ে এই আজার নিয়ে একটা দ্বন্দ্ব বাজবে, এটা নিয়ে একটা মারামারি হয়ে গেল। আলমাস সর্দার লগে আর ওই সর্দারের লগে যে গেঞ্জামটা আর কি খবির সর্দারের সাথে ওটা সমাধান করে দিবে। পরের দিন তারিখ ছিল। হত্যার জন্য একে অপরকে দায়ী করছেন দুই পরিবারের সদস্যরা। আলমাসকে আমার ভাসুরের ছেলে লাগে, তাদের গোষ্ঠীগাতি ভাই, তারা নাকি ডাক দেয় নিয়ে নাকি মারধর করছে। এরকম পাশাপাশি করে মার দিয়া মনে করেন পানিতে নামাই দিছে, ফালাই দিছে। খবির, এরপর রিপন, এরপর ওই যে নুর ইসলাম কোতাল, রুবেল কোতাল, এরা আবার বাবারে এই মাথা বাড়াই বাড়িতে বাবাই যে উড়াইছে, সর্বলোকে দেখছে, দুইটা বাঘ করে লাইছে। পুলিশের ধারণা, খবির ও আলমাসের মৃত্যু একদিনেই হয়ে থাকতে পারে। এ নিয়ে তদন্ত শুরু করেছে তারা। পূর্ব শত্রুতার জের এই দুইটা ফ্যামিলির ভিতরে জমি জমা নিয়ে পূর্বদ্বন্দ্ব ছিল। সেদিনই হয়তো ঘটনাটা ঘটতে পারে এবং এলাকাবাসীও এরকম একটা তথ্য আমাদেরকে সূত্রে আমরা পেয়েছি। পরপর দুই হত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০,৫০০ রোগীর মধ্যে ৬৩ ভাগই ঢাকার বাইরের। এবছর ১১৮ মৃত্যুর ৪০ ভাগ রাজধানীর বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, হটস্পট চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই সংখ্যা আরও বাড়বে। বছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে যতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ৯,৯৬৮ জন বরিশাল বিভাগের। চট্টগ্রামে ৪,৫৪৮, রাজশাহীতে ২,২৩০, খুলনায় ১,০৪৯ ও ময়মনসিংহে ৫৩৪ জন সহ সিলেট ও রংপুর বিভাগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবছর ১১৮ মৃত্যুর মধ্যে বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ৬, খুলনায় ৫ ও শুধু ঢাকা দক্ষিণ সিটিতেই মৃত্যু হয়েছে ৫৭ জনের। ২ সিটি কর্পোরেশন সহ ঢাকা বিভাগে মৃত রোগীর সংখ্যা ৭০ জন। বিশেষজ্ঞরা বলছেন, বাইরের মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য রাজধানীতে আসায় মৃত্যুর হার বেশি। ঢাকার বাইরের আক্রান্ত ও মৃতের সংখ্যা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। পানি রাস্তার পাশে পানির জমে থাকা পরিষ্কার করা আমার উদ্যোগে, আমার বাঁচার জন্যই আমি এটা করার কথা, এবং এটা হলো একদম প্রধান।
এবং মানুষ যদি ওই যেমন বরগুনা শহরের সব মানুষই যদি হয়তো মানে এই কাজে অংশগ্রহণ করছে, তার ফলে এটা ভালো হচ্ছে। ঠিক সেরকমই প্রত্যেক জায়গাতেই প্রথম মানুষের সচেতনতা বাড়ানো এবং মানুষকে দিয়ে সম্পৃক্ত হয়ে কাজটা করানো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষের হার ৫৯% আর নারীর সংখ্যা ৪১%। মৃতদের মধ্যে পুরুষ ৫৭ এবং নারী ৪৩%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে বালুতে নষ্ট হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুরের ফসলি জমি। দিন দিন আবাদি জমি কমায় দুশ্চিন্তায় স্থানীয়রা। বালুতে নষ্ট হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাটও। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ ভুক্তভোগীদের। সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়ন। ওপারে ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল এসব এলাকার মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে। স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে প্রতি বছর বালু পড়ছে ফসলি জমিতে। এতে চাষের অনুপযোগী হয়ে পড়ছে কৃষি জমি। বৃষ্টি হলে প্রবল স্রোতে পাথর বালু নেমে আসায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। এতে দুশ্চিন্তা বাড়ছে তাদের। পাহাড়ের ঢলের সাথে বালু আসে, আর হলো যে সেটা কয়লা, এটি যে সেটা ক্ষেতের জমিনের মধ্যে পড়ে, জমিনগুলো মানে নষ্ট হয়ে যায়। বালি পাহাড়ে বালি তো অনেক জায়গা জমি নষ্ট করে লেছে। তাদের অভিযোগ, ২০০৮ সালের জুলাইয়ে স্রোতের বালু ও পাথরে আহত হন কয়েকজন। নষ্ট হয় অনেক ফসলি জমি। তখন জনপ্রতিনিধিরা কৃষি জমি পুনরুদ্ধারে আশ্বাস দিলেও তা করেনি। আমাদের জমি প্রায় 4 একরের মতো আছে, সম্পূর্ণ একবারে তলায় গেছে। কোনো সরকারও আমরা দেখে না যে এটা বালু চাইছে না, ফালাই দিয়ে দুরাহি। কৃষি জমি রক্ষায় পাহাড়ি ঢলের বালু সরাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। কৃষকদের কথা শুনবো আমরা। কৃষকদের শোনার পরে যদি মনে হয় যে সত্যি তারা মানে তাদের জমির উর্বরতা শক্তি হ্রাস পেয়েছে, তাহলে পরে উপর থেকে এই মাটিটা অপসারণ করা যায় কি না, খুব সহজে যদি করা যায় তাহলে পরে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের সহায়তা করব। 16 বছরে তাহিরপুরে পাহাড়ি ঢলের বালুতে কৃষি জমি নষ্ট হয়েছে প্রায় 500 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়ছে না শ্রমিকের মজুরি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে মজুরি বৃদ্ধির হার 8.19%। বিপরীতে মূল্যস্ফীতি 8.5%। ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং সীমিত আয়ের মানুষ জীবনযাত্রার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। অর্থনীতিবিদরা বলছেন, বাজার সিন্ডিকেট ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা না এলে বৈষম্য আরও বাড়বে। তারপরে ডিম আছে, এগুলো সব ঊর্ধ্বমুখী রূপে। জীবনমান বদলাতে টাঙ্গাইল থেকে রাজধানীতে এসে রিকশা চালানোর কাজ বেছে নিয়েছেন নায়েব আলী। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার চোখে এখন নীরব অনিশ্চয়তা। আয়ের সঙ্গে ব্যয়ের নেই কোনো মিল। সারাদিন রিকশা চালিয়েও ঠিকমতো খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন। রাজধানীতে বেশিরভাগ খেটে খাওয়া মানুষের গল্পই এমন। দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে মাংস তো দূরের কথা, একবেলা ডিমও খেতে পারছেন না তারা। 150 টাকাতে গাড়ি জমা, আর সারাদিন পকেট খরচা আছে আপনার মনে করেন যে 150 টাকা, এবার আছে মনে 500-600 টাকা আমাদের জায়গা। এই পর্যন্ত এখন আমরা এইভাবে মনে করি একটু কষ্টের দিন কাটাচ্ছি। আগে যা ওই কাম করতাম মনে করেন 1800 টাকা 2-3 বছর আগে রাখতে পারতাম, এখন কিছুই রাখা যায় না। মনে করেন আমাদের ডিম তো খাইতে পারি না, বাসা বাড়ে বাড়ছে, সবকিছু বাড়ছে, খরচ বাড়ছে, আমাদের আয় নাই। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাবে চলতি বছর জুলাইয়ে মূল্যস্ফীতি কমার পরও চাল, তেল ও সবজির মতো নিত্যপণ্যের দাম বেড়েছে। এ সময় শ্রমজীবী শ্রেণীর মজুরির প্রবৃদ্ধি 8.19%। মূল্যস্ফীতির চেয়ে এখনও 0.36% কম। খাদ্যপণ্যের দামের সঙ্গে এখনও অনেকটা পার্থক্য রয়েছে উপার্জনের। বর্তমান ইনকাম কম, খরচ বেশি, খুব কষ্ট হচ্ছে। যদি এরকম তরকারি চালের দাম বাড়তে থাকে, আমাদের মতো বাসাটা বড় কষ্টের বিষয়। আমাকে গরিবের একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই, আমাদের কষ্ট কেউ বুঝবো না। এদিকে মজুরির সঙ্গে মূল্যস্ফীতির বৈষম্য কমাতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা বাধামুক্ত করার পরামর্শ অর্থনীতিবিদদের। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি না, যার ফলে কিন্তু এই খাদ্যমূল্য, বিশেষ করে মূল্যস্ফীতি, এটা কিন্তু কমানো সম্ভবপর হচ্ছে না। একসঙ্গে এইগুলো যদি আমরা করি তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে, এবং তার ফলে যেটা হবে যে তখন মূল্যস্ফীতির হারটা তখন এই আপনার মজুরি বৃদ্ধির হারের চেয়ে নিচে নেমে আসবে।
জুলাই মাসে কৃষি ও সেবা উভয় খাতেই আগের মাসের চেয়ে মজুরি বৃদ্ধির হার কমেছে, তবে সামান্য বেড়েছে শিল্প খাতে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরল ও বিপজ্জনক হাড়ের ক্যান্সার রোগ কন্ড্রোসার্কোমাতে ভুগছিলেন লক্ষ্মীপুরের মোসলেউদ্দিন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার সফল অস্ত্রোপচার করেছেন ডাক্তাররা। চিকিৎসা না করানোয় চোয়ালে ছোট্ট টিউমার 3 বছরে ক্যান্সারের রূপ নেয়। এতে মোসলেউদ্দিনের কথা বলা বন্ধ হয়ে যায়। অস্ত্রোপচারের পর এখন সে অনেকটাই সুস্থ। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন মোসলেউদ্দিন 3 বছর আগে তার চোয়ালে বিরল এক টিউমার দেখা দেয়, যার নাম কন্ড্রো অসিয়াস মেটাপ্লাসিয়া। সরকারি বেসরকারি অনেক হাসপাতাল ঘুরেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাননি মোসলেউদ্দিন। একসময় টিউমার ক্যান্সারের রূপ নেয়, এরপর ভর্তি হন সোহরাওয়ার্দী হাসপাতালে। আমার কোনো চিকিৎসা কেউ করতে পারে না, করে দেওয়া কেউ 10 লাখ টাকা চায়, কেউ 4 লাখ টাকা চায়। চাওয়ার পরে কোনো জায়গায় অপারেশন হয়নি, খালি ঘুরছে। ভাই কথাবার্তা করতে পারে, হাঁটতে চলতে পারে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। চিকিৎসকরা জানান চোয়ালের হাড়ের এমন ক্যান্সার কেমোথেরাপি ও রেডিওথেরাপির কার্যকারিতার ক্ষেত্রে সীমিত কাজ করে। তাই অস্ত্রোপচারের মাধ্যমে চোয়ালের বেশিরভাগ অংশ ফেলে পা থেকে হাড় ও মাংস নিয়ে তা পূর্ণ করা হয়েছে। এটা তো খুবই কঠিন ব্যাপার যে আসলে তার নর্মাল চোয়ালটা কেমন ছিল সেটা ঠিক করা। সেই কারণে আমরা যেটা করেছি, একটা অত্যাধুনিক পদ্ধতি ক্যাটকারের মাধ্যমে আমরা তার আসলে চোয়ালটা আগে তৈরি করেছি কৃত্রিমভাবে। তারপরে আমরা সেটাকে সে কৃত্রিম চোয়ালের উপরে আমরা সার্জারি করে আমরা আগে ঠিক করেছি যে নর্মালি তার চোয়ালটা কেমন হতে পারে। হাড় প্রতিস্থাপন করি, সেটা অনেক সময় পেশেন্ট রিজেক্ট করে, এটা সফল হয় না, এটা আপনার ব্যক্তিগত ম্যান টু ম্যান ভেরি করে। তো এটা ইনশাল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। হাড়ের ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই জটিল অস্ত্রোপচার দেশে উন্নত চিকিৎসার অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে জানান বিশেষজ্ঞরা। এটা একটা খারাপ টিউমার। আমাদের এখানে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি যারা সংশ্লিষ্ট ডক্টররা ছিলেন তারা খুব সাহসিকতার সাথে অত্যন্ত সুনিপুণভাবে একটা দীর্ঘ সার্জারি করেছে। অলমোস্ট 11 ঘন্টা সময় লেগেছে সার্জারিটা করতে, এবং আপনারা দেখে থাকবেন যে তার সার্জারির পরে তার সার্জারিটা কত সুন্দরভাবে ওনারা করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন প্রতি 2 লাখ মানুষের একজনের এ রোগ হতে পারে, আর চোয়ালে এ রোগ হওয়ার সম্ভাবনা বিরল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় বাঙালি করতোয়া, ফুলজোর, হুরাসাগর নদী খনন ও তীর সংরক্ষণ প্রকল্প থেকে শত শত কোটি টাকার মাটি ও বালু লোপাটের অভিযোগ উঠেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের 3 বছরের প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর পরও শেষ হয়নি কাজ। গাইবান্ধার কাটাখালী থেকে পাবনার বেড়া পর্যন্ত 217 কিলোমিটার নদীতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে 2330 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয় 2019 সালে। 30 মিটার থেকে 150 মিটার পর্যন্ত নদীর প্রশস্ততা বৃদ্ধি ও গভীরতা বাড়াতে 1455 কোটি টাকা বরাদ্দ দেয়া হয় খননে। খননে পাওয়া 511 কোটি টাকার বালি মাটি দেখানো হয়েছে অপচয়, দান এবং জমির ভাড়া বাবদ, কিন্তু অনুসন্ধানে পাওয়া গেছে ভিন্ন তথ্য। ওখান থেকে সরকার বালু তুলল, বালু তোলার পর তখন বালু তোলার শেষ পাহাড় সমান উঁচু করলো, করার পরে সরকার চলে গেল, তারপরে বালু হরিণ উঠায় কোটি কোটি টাকার সম্পদ নিয়ে চলে গেল। 30 বিঘার উপর বালু আছিল, প্রায় 30-35 ফুট। কখন বিক্রি হয়েছে? দিনে রাতে বালু বিক্রি হয়ে গেছে। 28 শতক জমি, তার উপরে বালির টাকা দিছে, কিন্তু বালু দেয়নি। 16% কাজ বাকি থাকার পরেও প্রকল্পের সুফল মিলবে বলে দাবি কর্মকর্তাদের। নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়েছে, তাতে বন্যার প্রকোপতাটা কমে গেছে। পাশাপাশি শুকনো মৌসুমে যেটা হয়েছে, যেখানে নদীতে প্রচুর পরিমাণ পানি থাকছে, সেই পানি দিয়ে আপনার সেচ সুবিধাটা বৃদ্ধি পেয়েছে। আর এছাড়াও হলো যে ভাঙন প্রবণের জায়গাগুলো, নদীতে যেগুলো ভাঙন প্রবণ জায়গা ছিল, সেখানে প্রায় 39 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক করা হয়েছে, যাতে নদী ভাঙনটাও রোধ হয়েছে। গত 10 আগস্ট বগুড়ায় অনুষ্ঠিত গণশুনানিতে প্রকল্পটির দুর্নীতি ও অনিয়মের বিষয়টি উত্থাপিত হলে তদন্তের প্রতিশ্রুতি দেয় দুদক। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ঝালকাঠির ভীমরুলিতে জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট। ভোর থেকে শত শত ডিঙ্গি নৌকায় পেয়ারার পসরা সাজিয়ে বসছেন কৃষকেরা।
ব্যতিক্রমী এই ভাসমান হাটে ক্রেতা বিক্রেতার পাশাপাশি ভিড় জমান পর্যটকেরাও। পেয়ারা চাষি, ব্যবসায়ী ও পর্যটকদের সুবিধা দিতে নানা উদ্যোগ নিচ্ছে প্রশাসন। কাকডাকা ভোরে ঝালকাঠির কীর্তিপাশার ভীমরুলির খালে সারি সারি নৌকা নিয়ে ভিড় করেন কৃষকেরা। দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারার হাটে শুরু হয় বেচাকেনা। সপ্তাহের 7 দিনই ভোর থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাটে চলে বেচাকেনা। পেয়ারা চাষিরা জানান, এ মৌসুমে ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাচ্ছেন তারা। দাম অনেক বেশি, আমরা এবার প্রত্যেক কৃষকই একটু দাম পেয়েছে। এবছর পেয়ারার ফলন অত্যন্ত কম। পেয়ারা একটু কম ছিল, আবার 1200, 1000, 800 এর নিচে কোনো কেনা যায় না। ব্যতিক্রমী ভাসমান এই হাট দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেন উৎসুক মানুষ। শত শত নৌকায় বেচা কেনা আর নদী ও বাগানের নিসর্গে মুগ্ধ হন পর্যটকেরা। প্রতি বছর হাটের লোক সমাগম বাড়লেও পর্যটকদের জন্য সুযোগ সুবিধা অপ্রতুল বলছেন তারা। আশেপাশে যে হোটেলগুলো আছে তাতে যে ওয়াশরুম আছে সেটা আসলে ব্যবহারের উপযোগী না। আমার খুবই ভালো লাগে। আর পরিবেশ, সেটা আমাদের দেশে এক এক সময় আস্তে আস্তে ডেভেলপ হবে না, এটা আমাদেরকে মানিয়ে নিয়ে এখানে আসতে হবে। এবছর পেয়ারার ভালো দাম পাওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন, জানিয়েছে কৃষি বিভাগ। চাষিদের পাশাপাশি হাটে আসা পর্যটকদের সুযোগ সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। পেয়ারা প্রসেসিং করে আমরা যে জেলি তৈরি করা যায়, সেই জেলি আমরা তৈরি করেছি আমাদের একজন উদ্যোক্তার মাধ্যমে, এবং সেটি বাজারজাত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াশরুম ফ্যাসিলিটিস উপভোগ করা, এই বিষয়গুলোও এখানে ইস্যুজ আছে। আমরা এগুলো কীভাবে সমন্বয় করা যায় সেটা দেখছি। আমাদের যারা এখানে চাষি আছে তাদেরকে কীভাবে প্রণোদনার আওতায় এনে তাদের এই কৃষি উৎপাদনকে সাস্টেনেবল করা যায়, লাভজনক করা যায়, সেই বিষয়ে আমরা আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর ঝালকাঠির 562 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, আর পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 5600 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙ্গামাটিতে স্থাপন হচ্ছে বিকেএসপির আঞ্চলিক শাখা। এরই মধ্যে শহরের অদূরে ঝগড়াবিল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন বিকেএসপির কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রামে এমন প্রতিষ্ঠান হলে অনেক খেলোয়াড় তৈরির সুযোগ হবে, এমন বিবেচনায় অনেকে স্বেচ্ছায় জমি দিতেও রাজি হয়েছেন। দেশের ক্রীড়া জগতে পরিচিত নাম ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, মনিকা চাকমা, সুরকৃষ্ণ চাকমা। বেড়ে ওঠা, খেলাধুলা সবই ছিল রাঙামাটিতে। পাহাড়ের নানা প্রতিকূলতাকে জয় করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনছেন। এবার পাহাড়েই বিকেএসপির শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য জমি প্রস্তাব করা হয়েছে রাঙামাটির আসামবস্তি কাপ্তায় সড়ক ঘেঁষা ঝগড়াবিল এলাকাটিকে। ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য স্বেচ্ছায় জমি দিতে রাজি ভূমির মালিকরাও। 85 পরিবার আমরা পেয়েছি, তার মধ্যে শুধুমাত্র 2 পরিবারের সম্মতি নেই। সেই 2 পরিবারেরও একেবারে জায়গা খুব কম। আমরা যেহেতু আমাদের জায়গাগুলো দিচ্ছি, এই জন্য যাতে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায়। এদিকে ক্রীড়া প্রতিষ্ঠান স্থাপনের জন্য স্থান নির্বাচন নিয়ে নানা পক্ষের তৎপরতা দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন পক্ষের লিখিত দাবি জমা পড়েছে জেলা প্রশাসনের কার্যালয়ে। ঝগড়াবিল মৌজার হেডম্যানের দাবি, বহিরাগত অনেকে উচ্ছেদ আতঙ্ক ছড়িয়ে স্থানীয়দের খেপিয়ে তোলার চেষ্টা করছে। মোট জায়গার মালিক ওখানে 80-85 পরিবার হবে, সবাই দিতে চায়। আর ওখানে পরিত্যক্ত অবস্থায়, খালি অবস্থায় আছে, ফাঁকা জায়গা, ওখানে ঘর কোনো বসত বাড়ি নেই বেশিরভাগ জায়গার মধ্যে। এখানে যদি যদি বিকেএসপি হয় তাহলে এলাকার লোকদের কর্মসংস্থান হবে। ক্রীড়া প্রতিষ্ঠান স্থাপনের জন্য একাধিক স্থানের প্রস্তাব আসায় সব প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের বিভিন্ন স্পটগুলো দেখা হয়েছে, সদরে এবং সদরের বাইরে কয়েকটি উপজেলায় এটা দেখা হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, কর্তৃপক্ষ নির্দেশনা পেলে তারপর আমরা ভূমি নির্বাচন কমিটি আছে, একটা কমিটিতে বসে সিদ্ধান্ত গ্রহণ করব। উন্নত যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল সহ সব রকমের সুযোগ সুবিধা বিবেচনায় নিয়ে ক্রীড়া প্রতিষ্ঠান স্থাপনের দাবি খেলোয়াড়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।